এভরিওয়ান, ওয়েলকাম টু ডি বক্স। নীল হুরে সাহান আছি সাথে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে এবং সময় টেলিভিশনের পর্দায় নিয়মিত আপনারা খেলা যেমন দেখছেন, সাথে খেলার বিভিন্ন অ্যানালাইসিস ট্যাকটিক্স নিয়ে কথা বলতে আমরাও সাথে থাকছি। এবারে আজকের শোতে যে খেলাগুলো নিয়ে কথা হবে সেখানে সবচাইতে এক্সাইটিং একটি খেলার কথা অবশ্যই বারবার চলে আসবে, যে খেলা নিয়ে ওয়েট করছে বিশ্ববাসী, স্পেশালি বাংলাদেশি ফ্যান্স। অ্যাজ ইউ ক্যান সি মি আর্জেন্টিনার জার্সি পরে আছি। সো গ্রুপ জে এর খেলা যদিও ভোর সকাল 7টায় শুরু হবে, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া, সেটা আমাদের আজকে মুখ্য টপিক থাকবে। তবে তার আগে এই তো রাত 1টায় শুরু হতে যাচ্ছে আরেকটি খেলা, সেখানেও ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে সেনেগালের। মনে করিয়ে দেওয়া ভালো, সেনেগাল এবং ফ্রান্স কিন্তু এর আগে ওপেনিং করেছিল 2002 এর ওয়ার্ল্ড কাপে, সেখানে সেনেগাল ফেমাসলি ফ্রান্সকে হারিয়েছিল। এর পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে ভার্সেস ইরাক, যেখানে ইরাক ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নিয়েছে 40 বছর পর, নরওয়ে 28 বছর পর। সো লেটস গেট ইনটু ডিটেলস। আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে সাবেক অধিনায়ক, গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল আশরাফুল ইসলাম রানা। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আপনি কতটা এক্সাইটেড? এই যে ব্যাক টু ব্যাক কয়েকটি ম্যাচ নিয়ে বলছিলাম, ফ্রান্স ফেভারিট, এরপরে আমি যদি বলি আর্জেন্টিনা হট ফেভারিট। সো ফুটবল ফ্যান হিসেবে কেমন লাগছে? না, অবশ্যই আমি তো অন্যান্য ফ্যানদের মতোই কিন্তু আমি আসলে এক্সাইটেড। কারণ দেখেন, আমরা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে কিছু বড় ম্যাচ দেখেছি বা বড় টিমের যারা সম্ভাব্য আপনার এই ওয়ার্ল্ড কাপে ফেভারিট হিসেবে এসেছে তাদের খেলা কিন্তু দেখেছি। তো আমাদের ফ্রান্স এবং আপনার যদি ধরি আর্জেন্টিনা, এরা ফেভারিট। তো এদের খেলা আজকে রাত্রিতে এবং কালকে সকালে আমরা দেখব। তো অবশ্যই আমি এক্সাইটেড যে আমরা ভালো যেভাবে এক্সপেক্ট করি যেরকম ম্যাচ দেখতে, সেরকম হয়তো বা ম্যাচ দেখতে পারবো। ফ্রান্স এবং সেনেগালের কথা যেমনটা বলছিলাম, 2002-এর সেই ওয়ার্ল্ড কাপ, সেখানে আবারও এই যে 2026-এ এসে ওপেনিংয়ে মুখোমুখি হতে যাচ্ছে এই দুদল। তখন সেনেগাল ফ্রান্সকে হারিয়েছিল। 2026-এ এসে পট পরিবর্তন কতটুকু হয়েছে দু দলের মধ্যে? কাকে বেশি এগিয়ে রাখবেন? আমি আসলে এই মুহূর্তে ফ্রান্সকে আমি এগিয়ে রাখতে চাই, কারণ ফ্রান্স আপনার রিসেন্ট পাস্ট যদি আপনার খেলাগুলো দেখি, তো সেই জায়গায় কিন্তু ফ্রান্সের রেজাল্ট কিন্তু আসলে ফ্রান্সের পক্ষে কথা বলে। আর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্স হট ফেভারিট হিসেবে এসেছে। তো ডেফিনেটলি আমরা আশা করব যে ফ্রান্স এই ম্যাচটা জিতবে। তবে এটাও বলা আসলে যায় না যে আমরা যদি গত রাতের ম্যাচ আসলে স্পেন আর আপনার ক্যাপভার্দের ম্যাচ যদি দেখি, আসলে এটা বলার সুযোগ নাই যে খুব সহজে আসলে ম্যাচ জিততে পারবে। আসলে ফুটবলটা এমন যে মাঠের ভিতরে যে ওই দিনটাতে বেটার পারফরমেন্স করবে, যে ছোট ছোট সুযোগ কাজে লাগাতে পারবে, আসলে ম্যাচটা তার পক্ষে যাবে। কখন কি হয়ে যায় বলা যায় না। ফুটবল ওয়ার্ল্ড কাপে আসলে এই যে শকিং ইনসিডেন্ট কিন্তু ঘটতেই থাকে। যে ম্যাচটার রেফারেন্স দিচ্ছিলাম, সেনেগাল ভার্সেস ফ্রান্স, যেটি হয়েছিল 2002-তে, সেটি কিন্তু সেনেগালের ডেবিউ ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে। সেখানে 1-0-তে ফ্রান্সকে হারিয়ে তারাও কিন্তু তখন শক লাগিয়ে দিয়েছিল সবাইকে। ফ্রান্স সেই সময়টা যদি আপনার মনে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। সো এরকম শকিং ইনসিডেন্ট কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে দেখতেই থাকি। আসলে ফুটবলটা এরকমই যে আমরা হয়তো বা যে টিম নিয়ে খুব বেশি মানে এক্সাইটেড থাকি বা খুব বেশি ফেভারিট চিন্তা করি, ম্যাচের চিত্র দেখি যে ম্যাচ শেষ করার পরে দেখি যে আসলে বিপরীত। তো এরকম আসলে ফুটবলে এরকম অঘটন আসলে হয়, এবং এটা আমি মনে করি যে একটা স্বাভাবিক একটা আসলে ফুটবলের যে প্রক্রিয়া, সে স্বাভাবিক একটা প্রক্রিয়া। রাইট। ওয়েল, ফ্রান্স এবং একই সাথে কিলিয়ান এমবাপ্পে তাদের বিশ্বকাপের ক্যাম্পেইন শুরু করেই দিয়েছে। আজকে তাদের খেলা আমরা দেখব কিছুক্ষণ পরেই। এমবাপ্পেও অলরেডি তার হাতে কাপ এসেছে, ওয়ার্ল্ড কাপ টাইটেল 2018-তে সেও দেখেছে। তাকে নিয়ে কতটা এক্সাইটেড? কারণ আমরা দেখি ওয়ার্ল্ড কাপে যেমন দল নিয়ে এক্সাইটমেন্ট থাকে, প্লেয়ার নিয়ে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। সো কিলিয়ান এমবাপ্পে ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম। অফকোর্স দেখেন, এইখানে যদি ক্রিস্টিয়ানো রোনালদো এবং আপনার মেসির পরে যদি আমরা সুপারস্টারের চিন্তা করি, নেইমার আসছে, তো এখন আমি যদি বর্তমান সুপারস্টার আমরা যদি চিন্তা করি, সেটা কিন্তু এমবাপ্পে। সো এমবাপ্পে বর্তমান সময়টা খুবই ভালো ফর্মে আছে। আপনারা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপও যদি চিন্তা করেন, ফাইনাল ম্যাচে একটা ম্যাচে যদি আমরা ট্রাইব্রেকার সহকারে যদি কাউন্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু 4টা গোল করেছে। তো এটা কিন্তু সহজ বিষয় না। সো যেখানে এমবাপ্পের মতো স্ট্রাইকার থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি চিন্তা করব যে অপোনেন্ট ডিফেন্ডারের উপরে সবসময় থ্রেট থাকবে। গতবার ওয়ার্ল্ড কাপে কিন্তু একাই টেনে নিয়ে গিয়েছিল ফ্রান্সকে অনেক দূর এমবাপ্পে। রাইট।
এছাড়া অন্যান্য প্লেয়াররাও আছে, কি প্লেয়ারের কথা যদি বলি, বাদেও এদুয়ার্দো আছে, উইলিয়াম সালাইভা আছে, মাইকেল লিজ আছে, ব্র্যাডলি বারকোলা আছে। সো ফ্রান্সের স্কোয়াডটা কিন্তু আপনি যদি দেখেন একটা ডিপ স্ট্রেংথ নিয়ে কিন্তু তারা এবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। না, ডেফিনেটলি, কারণ ওরা তো আসলে যেমন ওদের টিমগুলোতে অনেকগুলো তারকা প্লেয়ার আছে, বড় বড় ক্লাবগুলোতে খেলে এবং সব ওই সমস্ত ক্লাবগুলো টপ পারফর্মারদের ভিতরে তারা আছে। তো সেইখানে ডেফিনেটলি তারা চাইবে একটা টিম হয়ে, কারণ ওরা এইখানে আসছে আসলে ওয়ার্ল্ড কাপের ট্রফির চিন্তা করে। তো ডেফিনেটলি ওদের জায়গা থেকে ওরা টপ ক্লাস পারফরমেন্সটাই দিবে। তো আমরাও পুলি আশা করি যে ওদের জায়গা থেকে যদি বেস্ট এফোর্টটা দিতে পারে তাহলে অবশ্যই এখানে ফ্রান্স এখানে ডোমিনেট করবে, এতটুকু আসলে ভাবা যায় বা বলা যায়। অবশ্যই। তারপর আমরা একটা ফুটবল প্রেমীদের যেমন একটা হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ ম্যাচ দেখতে মন চায়, সেটাই দেখতে চাবো। সেনেগাল যেমন 2002-তে ডেবিউ ওয়ার্ল্ড কাপ তাদের যেবার ছিল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন, টিল নাও প্রবাবলি সেটি তাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ ফিনিশ। এবারে কি সেটি ছাড়াতে পারবে না কি হবে, সেটা আসলে খেলা দেখলে আমরা আসলে খেলা দেখলে বুঝতে পারবো যে আসলে কি, কারণ এখনো তো আসলে আজকে ওদের ফার্স্ট ম্যাচ, তো আসলে আমরা খেলা দেখলে বুঝতে পারবো যে রাইট। ওয়েল, ফ্রান্স সেনেগাল নিয়ে নিশ্চয়ই কথা বলবো আরো, তবে যেতেই হচ্ছে। আর্জেন্টিনার কথা না বলে আসলে আর তর্স হয়েছে না, সবাই নিশ্চয়ই অপেক্ষাও করে আর্জেন্টিনাকে নিয়ে শুনতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আফটার অল, এবং এবারও যে দল নিয়ে আর্জেন্টিনা এসছে, দলের প্রতিও সবার প্রত্যেক প্লেয়ারের প্রতি মানুষের একটা আলাদা আগ্রহের জায়গা আছে। স্পেশালি তাদের কোচ স্ক্যালোনিকে নিয়েও আলাদা আগ্রহের জায়গা আছে। তার নেতৃত্বে দুবার পরপর কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়া একবার, কি মনে হয় ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ রিটেইন করতে পারবে কিনা আর্জেন্টিনা, কি সেজন্যই খেলছে কিনা এবার? আসলে আমি নিজে আর্জেন্টিনার একজন ফ্যান, তো আমি সেই হিসেবে বলতে চাই বা আমি আশাবাদী যে আর্জেন্টিনা আসলে এইবার চ্যাম্পিয়ন হবে। কারণ আমরা যদি পিছনের দিকে তাকাই যে 86-90, তো 86-এ কিন্তু ওরা চ্যাম্পিয়ন হওয়ার পরে 90-তে এসে কিন্তু ওরা ফাইনালে কোয়ালিফাই করেছিল। তো আশা রাখি দুবার ওয়ার্ল্ড কাপটা কিন্তু আর্জেন্টিনা পায়নি, হয়তোবা সেটা পুনরাবৃত্তি আমি একটু মনে ঘটবে করিয়ে না। দিতে চাই, পরপর দুবার ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়ার এখন পর্যন্ত রেকর্ডটা কিন্তু ব্রাজিলের 58 এবং তার পরবর্তীতে। সো আর্জেন্টিনা সেইটাই নিশ্চয়ই চাইবে। আমরা আর্জেন্টিনা এবং আলজেরিয়া নিয়ে কথা বলবো, ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান মোমেন্ট হয়ে যাচ্ছে। সেনেগাল যেমন চাইবে তাদের জন্য ওয়ার্ল্ড কাপের জার্নিটা আরও সুন্দর এবং আরও লম্বা করবার জন্য, সেটার স্মুথ স্টার্ট নিশ্চয়ই প্রথম থেকেই চাইবে। অন্যদিকে ফ্রান্সও কিন্তু চাইবে সেই প্রতিশোধ নিতে। না, আসলে দেখেন, এখানে তো একটা বিষয় তো আপনার 2002-এ যেটা হয়েছিল সেটা পুনরাবৃত্তি নিশ্চয়ই ঘটাতে চাইবে না ফ্রান্স। তো আর যেটা হচ্ছে বর্তমানে যে ফ্রান্সের যে ডেপথ আছে, তা মানে আমার বিশ্বাস যে এইখানে ফ্রান্স সেনেগালকে ডোমিনেট করবে। লেটস সি। এবং সবসময় আমরা আনপ্রেডিক্টেবল কিছু যখন দেখি তখনই আসলে ফুটবলের আলোচনাটা আরো বেশি জমজমাট হয়ে ওঠে, আরো বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। আলজেরিয়া এবং আর্জেন্টিনাকে নিয়ে কথা বলছিলাম, যেখানে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে আছে স্ট্যাটিস্টিক্যালি, সব দিক থেকে খুব ভালো একটা ফর্মে আছে। স্পেশালি স্ক্যালোনির যে সিস্টেম নিয়ে তারা যে স্ট্র্যাটেজিতে তারা খেলছে, আমি কোপা আমেরিকায় চ্যাম্পিয়নশিপের কথা বলছিলাম, জেতার কথা বলছিলাম, এখনও কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে এসেছে। পজিশন নিয়ে খেলবে মনে হয়, তেমনটাই মনে হচ্ছে। এবং একই সাথে স্ক্যালোনি সিস্টেম অনুযায়ী তো আমরা তাদেরকে বেশ স্ট্রং ডিফেন্স সিস্টেম নিয়েও খেলতে দেখি। কি মনে হয় আর্জেন্টিনা আজকে কতটা? আসলে দেখেন, আলজেরিয়া কিন্তু আপনার আর্জেন্টিনার জন্য খুব যে সহজ প্রতিপক্ষ সেটা ভাবার সুযোগ নাই। এখানে অবশ্যই এখানে চ্যালেঞ্জ থাকবে, কারণ ওয়ার্ল্ড কাপের ম্যাচ, আলজেরিয়া চাইবে তাদের বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য। আর ডেফিনেটলি আর্জেন্টিনার যে কোচ স্ক্যালোনি, ওনার যে ট্যাকটিক্স, এটা তো আসলে আমরা লাস্ট কিছু বছর ধরে দেখে আসছি। উনি দায়িত্ব নেওয়ার পরে আপনার আর্জেন্টিনা কোপা জিতেছে, তারপরে আপনার ওয়ার্ল্ড কাপ জিতলো, আবার ব্যাক টু ব্যাক আবার কোপা জিতলো। তো এইখানে অ্যাডভান্টেজ হচ্ছে আর্জেন্টিনার গত ওয়ার্ল্ড কাপে 17টা প্লেয়ার এই স্কোয়াডে আছে, এবং আপনার নতুন যাদেরকে এই স্কোয়াডে আনা হয়েছে তারা কিন্তু লাস্ট কোপার স্কোয়াডে ছিল। তো তারা সবাই আসলে ম্যাচের মধ্যে আছে। তো স্কলানির একটা জিনিস আমি দেখতে পেয়েছি যে ও প্রত্যেকটা প্লেয়ারকে শিফট করে খেলায়, যাতে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু মাঠের ভিতরে ওর জায়গা থেকে 100% দিতে পারে এবং ওর ট্যাকটিক্সটা যেন বুঝতে পারে। তো ওর প্ল্যানের জায়গায় ওর ট্যাকটিক্স এইখানে আপনার
প্লেয়ারদের কাছ থেকে এই জিনিসগুলো আদায় করে নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ম্যাচের ভিতর টাচের উপরে রাখে, তো এই জিনিসটা খুবই ইতিবাচক। আমরা সবসময় ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে কিছু ঘটন নিয়ে এগিয়ে যেতে থাকি এবং সেটাই আরও বেশি বিশ্বকাপের উত্তেজনা আরও বেশি রাঙিয়ে দেয়। অন্যদিকে আর্জেন্টিনাকে নিয়ে যেমন উন্মাদনা থাকে, সেই উন্মাদনা অনেকটাই ঘিরে থাকে তাদের কি প্লেয়ার মেসিকে ঘিরে, যার ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স রেকর্ড 6 বার, ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন 2022-এ, পেয়েছেন গোল্ডেন বুট, এবং একই সাথে আর্জেন্টিনার এখন পর্যন্ত টপ গোল স্কোরার হিসেবে কিন্তু মেসির নামটি এগিয়ে আছে এবং ওয়ার্ল্ড কাপে 13টি গোল। কি বলছে আমাদের গেস্ট, বিং অ্যান আর্জেন্টাইন ফ্যান, নিশ্চয়ই ভালো লাগছিল শুনতে। ডেফিনেটলি, কারণ আর্জেন্টিনার কথা শুনলে তো অবশ্যই ভালো লাগে, কারণ স্পেশালি মেসির আরেকটা রেকর্ড হয়তো বা সামনে আসবে, সেটা 200 গোলের মাইল ফলক, এটা আসবে। তো এটা অবশ্যই আমাদের জন্য এটা একটা ভালো খবর। তো ওয়ার্ল্ড কাপে মেসি বরাবরই ও যখন থেকে খেলছে ওয়ার্ল্ড কাপে সবসময় ওর আর্জেন্টিনার টিমে সবসময় আসলে বড় তারকা হিসেবেই খেলছে। ফুটবল যারা পছন্দ করে, যে দলই সাপোর্ট করুক না কেন, মেসির জন্য সবার মনে একটা আলাদা জায়গা কিন্তু থাকেই। ফুটবলের বর্তমান সময়ের অন্যতম জাদুকর হিসেবে তাকে ধরা হয় এবং এখনও ষষ্ঠবারের মতো এবারের ওয়ার্ল্ড কাপে তাকে দেখাটাও কিন্তু ফুটবল প্রেমীদের জন্য আনন্দের ব্যাপার। আপনার সবচেয়ে প্রিয় ফুটবলার কে? আমার সবথেকে প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ওকে, হাউ ইজ দ্যাট? আর্জেন্টাইন ফ্যান হয়ে নট মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোকে এগিয়ে রাখছেন কেন? আপনার মেসিকে কিন্তু আমি মানে ক্রিস্টিয়ানো আমার রোনালদো থেকে ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো, পিছিয়ে রাখছি এমনটা না, মানে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর থেকে আসলে ভালো লাগে, ওর প্লে অফ স্টাইল সবকিছু মিলে আর কি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালো লাগে। মেসি অল টাইম গ্রেট। মেসি যেমনটা বলছিলাম, আর্জেন্টিনা অ্যাকচুয়ালি 5 টাইম ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স তাদের, ইনক্লুডিং 2026 বেস্ট ফিনিশ তারা করেছে রাউন্ড অফ 16 পর্যন্ত। কিন্তু অঘটন নিয়ে আমরা চিন্তিত, এবং স্পেশালি লাস্ট একটা ম্যাচ দেখার পর। আর্জেন্টিনাও কিন্তু 2022 বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরবের কাছে হেরে প্রথম রাউন্ডে। সো এবারে কি ওরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে নাকি আর্জেন্টিনা আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে শুরু করবে? আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা আপনার 2022-এ যেটা সৌদি আরবের সাথে ওরা হেরেছিল, তো এটা ওদের জন্য একটা লেসন। আমার কাছে মনে হয় ওই বিষয়টা অবশ্যই আর্জেন্টিনা টিমের মাথায় আছে যে ফার্স্ট ম্যাচটা আসলে সতর্ক হয়ে খেলবে বা নামবে। আর আমার কাছে মনে হয় না যে আসলে একটা ফার্স্ট ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে বিদায় নয়, এরকম না। তো ওইখান থেকে আসলে বাউন্স ব্যাক করা যায়, সেটা কিন্তু আর্জেন্টিনা গত বছর চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে। রাইট, আমরা শুধু মেসিকে নিয়ে বলছিলাম, তবে একই সাথে আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ারদেরকেও যদি আপনি দেখেন, এমিলিয়ানো মার্তিনেজ তো মেসির পরেই আসলে কৃতিত্বের দাবিদার হয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে। যদিও তিনি ইনজুরির জন্য তার থাকাটা একটু অনিশ্চয়তার মুখে পড়েছিল, আবার আমরা সুখবরটাই পেলাম যে তিনি খেলছেন, এই ম্যাচেও তিনি খেলছেন। মেসির জাদু এমিলিয়ানো মার্তিনেজ বাজপাখি হিসেবে যাকে ফ্যানরা চিনে থাকে, তার জাদু দেখবার জন্য সবাই ওয়েট করছে। অন্যদিকে ইয়াংদের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? আমার মাথায় আলভারেজের নাম শুরুতেই চলে আসছে, কিন্তু আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন আদার দ্যান মেসি? এইখানে আলভারেজের কথাটা আসছে। আলভারেজ আপনার কিন্তু গত বছর অনেক ইয়াং ছিল, ওইখান থেকে সে এখন পরিণত। তো আমি বিশ্বাস করি যে মেসির পরে আলভারেজের এফোর্টটা অনেক বেশি আপনার ইম্প্যাক্ট ফেলবে আর আর্জেন্টিনার উপরে। তো আমার কাছে মনে হয় আমরা যদি মেসির পরে যদি কাউন্ট করি তাহলে ওকে আমরা কাউন্ট করতে পারি। ওয়েল, আলজেরিয়ার জন্য ঠিক কোন জিনিসগুলো মেপে বা কোন জিনিসগুলো মাথায় রেখে খেলতে হবে? মেসি তো একজন থাকবেই, মেসিকে ট্যাকেল দেওয়ার জন্য বা কোন জিনিসগুলো ঠিকঠাক ট্যাকেল করলে তাদের খেলায় বেটার একটা পজিশনিং নিজেদের জন্য ক্রিয়েট করা পসিবল বলে মনে করেন? আসলে দেখেন, মেসি এমন প্লেয়ার যে ওইখানে ও আসলে কি ধরনের পাস দেবে, কোথায় মুভ করবে, আসলে এটা কিন্তু বলাটা ডিফিকাল্ট। এটা ও যে টিমের এগেনস্টেই খেলুক না কেন, মেসির জন্য কিন্তু 2টা প্লেয়ার অবধারিত থাকে। তো ওর কাছে যত প্লেয়ারই থাকুক না কেন, ওর ভিতর দিয়ে কিন্তু ও কখন যে মুভমেন্ট চেঞ্জ করবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট। আর আর্জেন্টিনার প্লে অফ স্টাইল কিন্তু সবসময় মনে করেন আপনি বিল্ড আপ খেলে, ওদের খেলার ভিতরে অন্যরকম একটা শৈল্পিক একটা ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় ওদের জায়গা থেকে ওরা যে বিল্ড আপ ফুটবলটা খেলে,
তো ডিফেন্ড টু অ্যাটাকার। তো অবশ্যই আলজেরিয়া খেয়াল রাখবে ওদের অ্যাটাকিং থার্ডটা কিন্তু খুবই ভালো, মিডফিল্ড থেকে অ্যাটাকিং লাইনটা খুবই ভালো। তো আমার কাছে মনে হয় যে আলজেরিয়া তাদের ডিফেন্ডিং জোনটাতে বেশি সতর্ক থাকবে। রাইট, সেটা থাকা উচিত, কারণ আর্জেন্টিনাকে আমরা সচরাচর দেখি আসলে 4-3-3 বা 4-4-2 হাইব্রিড পজিশন নিয়ে খেলার জন্য। আজকেও পজিশন নিয়ে তারা নিশ্চয়ই খেলবে। আমরা আর্জেন্টিনা ফ্রান্স নিয়ে কথা বলছিলাম, মাঝখানে একটি খেলার কথা একটু মিস হয়ে গেছে। আমরা শেষের দিকে আছে ছোট্ট করে নরওয়ে এবং ইরাকের কথাও আলোচনায় আনতে চাই। নরওয়ে 28 বছর পর আসলে ওয়ার্ল্ড কাপে প্রবেশ করছে, ইরাক 40 বছর পর। তো দু দলের জন্যই আসলে বেশ ইমোশনাল একটি ম্যাচ হতে যাচ্ছে। নরওয়ের স্টার প্লেয়ার আর্লিং হাল্যান্ড কিন্তু প্রিয়দের তালিকায় থাকে ফুটবল প্রেমীদের, সো সেটি নিয়ে কি বলবেন? আসলে দেখেন, এইখানে দুইটা টিম অনেক দিন পর ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতেছে। তো আমার কাছে মনে হয় ওদের জায়গা থেকে এই ফার্স্ট ম্যাচটা ডেফিনেটলি চাইবে যে আসলে ওদের যে খেলার যে ওরা মানে গ্রুপ স্টেজে খেলে যেভাবে আসছে, ওরা যোগ্য টিম হিসাবে আসছে, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে ওরা প্রুভ করার চেষ্টা করবে এবং ডেফিনেটলি চাইবে ওয়ার্ল্ড কাপে ওদের ম্যাচটা রাঙিয়ে রাখার জন্য। রাইট, ওয়ার্ল্ড ফুটবলে লিথল ফিনিশার হিসেবে হাল্যান্ডের নাম নেওয়া হয়। সো এই ওয়ার্ল্ড কাপেও নিশ্চয়ই তিনি নিজেকে আরেকবার প্রমাণ করতেই চাইবেন। ইরাক নিয়ে কি বলবার আছে, যেমন স্পেশালি 40 বছর পরে আসাটা এবং একই সাথে মুসলিম বিশ্ব হিসেবে ফুটবলে যে দলগুলো এবার এসেছে, এটা নিয়েও কিন্তু আলোচনা চলছে, সেটা কিভাবে দেখছেন? না, অবশ্যই এটা পজিটিভ। আমাদের কিন্তু মুসলিম বিশ্বের যে দেশগুলো অংশগ্রহণ করেছে বা আমাদের এশিয়ান অঞ্চল থেকে যে সমস্ত দেশগুলো অংশগ্রহণ করছে, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো করছে, খারাপ করছে না। তো আমার কাছে মনে হয় ওরা 40 বছর পরে আসছে, তো ডেফিনেটলি এটা একটা ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ। ওদের কাছে হয়তো প্রেশার থাকতে পারে, নতুন একটা মঞ্চ, 40 বছর পরে একটা লম্বা সময়। আর হাল্যান্ডের মতো স্ট্রাইকার আছে। এই দুইটা টিমে আমি যদি কম্পেয়ার করি, সব থেকে বড় তারকা, তো ডেফিনেটলি ইরাক সতর্ক থাকবে তাকে নিয়ে, যে ডিফেন্ডিংটা তারা ব্লক করে খেলার চেষ্টা করবে। তো এটাও ইরাক হয়তো বা 40 বছর পর আসলেও চাবে যে ওদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্সটা শো করার জন্য। দু দলের কাছ থেকে আসলে দেখার আছে, পাওয়ার আছে, এবং হাল্যান্ড তো ওয়ার্ল্ড ফুটবলে একটি ফেমাস ক্যারেক্টার। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা ওভারঅল প্রত্যেকটি ম্যাচের জন্যই মুখে আছি। থ্যাংক ইউ সো মাচ। শেষ করতে হচ্ছে দর্শক যারা দেখছিলেন, আমরা ডি বক্সে আলোচনা করছিলাম, স্পেশালি যে ম্যাচগুলো নিয়ে কথা বলছিলাম, ফ্রান্স এবং সেনেগালের এই ম্যাচটি কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন সময় টেলিভিশনের পর্দায় সরাসরি ভোর 4টায়। নরওয়ে এবং ইরাক মুখোমুখি হবে এবং সকাল 7টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা আলজেরিয়ার। সো কিপ ওয়াচিং সময় টেলিভিশন, কিপ ওয়াচিং FIFA World Cup 2026. Let's enjoy all the matches together.